পরেই সে যখন বাইরে এলো, পিকু হাতে কিসের যেন একটা থলি ছিল। মা, এই নাও, এই থলিতে পুরো 50,000 টাকা আছে। জাদুর টুপির সাহায্যে পিকু তার বাবার নেওয়া সব ঋণের টাকা শোধ করে দেয়। এখন আর সরলাকে লোকের বাড়ি বাড়ি কাজ করতে যেতে হয় না। পিকু এখন 20 বছরের এক যুবক, আর সরলার একটা গরু থেকে বেড়ে এখন 3টে গরু হয়েছে। গরুর দুধ বিক্রি করে তাদের সংসার বেশ চলছিল। মা, তোমাকে না কতবার বলেছি এসব করার কি দরকার? জাদু টুপিকে বললেই তো আমাদের সব অভাব পূরণ করে দেয়। তারপরেও তুমি কেন এত পরিশ্রম করো? বাবা, এটা কিভাবে সম্ভব? আমি জানি জাদুর টুপির জন্যই আমাদের সব ঋণধার শোধ হয়েছে। আমাদের আর কোনো অভাব এখন নেই। তবে তাই বলে তো আমরা হাতের ওপর হাত গুটিয়ে বসে থাকতে পারি না। মা, কিন্তু আমি চাই না তুমি এত পরিশ্রম করো। পিকু আর তার মায়ের কথা শুনে জাদু টুপি সেখানে চলে আসে। দিন দিন জাদু টুপির জাদু ক্ষমতা কমে যাচ্ছে, আর সেই কারণে পিকু জাদু টুপির ব্যবহার তেমন একটা করে না। জাদু টুপির ব্যবহার শুধু সৎকর্মের জন্য করে। নিজের স্বার্থে পিকু ও তার পরিবার কখনো কিছু করেনি, আর সেই কারণে পিকু আর জাদু টুপি এখন অনেক ভালো বন্ধু। তবে পিকুর ভবিষ্যৎ নিয়ে টুপির অনেক চিন্তা হতো। মা একদম ঠিক কথা বলছে পিকু। সাফল্য পেতে গেলে তো পরিশ্রম করতেই হবে। আর তুমি যদি চাও তোমার মা পরিশ্রম না করুক, তাহলে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন দাও তো, আমি করি কাজগুলো। তুমি যাও, আরাম করো। না রে বাবা, তোকে এসব করতে হবে না। তোর কপালে যে রাজভোগ লেখা আছে, তুই অনেক বড় হবি। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে থাকবে। তবে পিকুর কপালে বুঝি অন্য কিছুই লেখা ছিল। কিছুদিন পরেই হঠাৎ একদিন সরলা খুব অসুস্থ হয়ে পড়ে। মা, ও মা, তোমার কি খুব কষ্ট হচ্ছে মা? তুমি চিন্তা করো না, আমি কবিরাজ মশাইকে ডেকে আনছি গিয়ে। তোমার কিচ্ছু হবে না। না রে বাবা, কাউকে ডেকে আর লাভ নেই। আমার যে সময় হয়ে গেছে, আমাকে যে যেতে হবে রে। এ কি বলছো তুমি মা? ওহ জাদু টুপি, তুমি যে করেই হোক আমার মাকে সুস্থ করে দাও। আমাকে ক্ষমা করো পিকু, আমি যে এটা করতে পারবো না। করতে পারবে না মানে? তুমি তো সব পারো, তাহলে এটা পারবে না কেন? পিকু, তুমি কেন বুঝছো না? এটা যে সৃষ্টিকর্তার নিয়ম। এই নিয়মের বাইরে যে আমার জাদু কাজ করে না। আমি চাইলেও এখানে কিচ্ছু করতে পারবো না। পিকু, আমার কাছে আয় বাবা। আমি যে আর বেশিক্ষণ থাকতে পারবো না। আমি চলে যাচ্ছি, তাতে আমার কোনো আফসোস নেই। তবে আমাকে ছাড়া তুই তো খুব একা হয়ে যাবি রে। কারোর ভরসায় যদি তোকে ছাড়তে পারতাম, তাহলে আমি শান্তিতে মরতে পারতাম। তখনই সরলার নজর পড়ল জাদুর টুপির ওপর। জাদুর টুপি, মা, বলো। জাদুর টুপি, আমি তোমার কাছে আজ পর্যন্ত কোনো কিছু চাইনি। যদি আজ তোমার কাছে কিছু চাই, তাহলে দেবে? মা, দেব। বলুন, আপনার কি চাই? টুপি, তুমি কথা দাও, আমার অবর্তমানে এখন থেকে তুমি পিকুর পাশে থাকবে সারা জীবন। তুমি যদি আমার এই কথা না রাখো, তাহলে যে আমি শান্তিতে মরতেও পারবো না। বলো জাদু টুপি, তুমি কি রাজি? টুপি নিরুপায়। সরলার কষ্ট দেখে সে আর সরলাকে মানা করতে পারল না। ঠিক আছে মা, তাই হবে। আপনি কোনো চিন্তা করবেন না। আজ থেকে পিকু আমার দায়িত্ব। পিকুকে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। এই কথা শোনার পর সরলা একটু নিশ্চিন্ত হল। তার সাথে সাথে সরলা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আর এই দেখে পিকু কান্নায় একদম ভেঙে পড়ল। এতদিন সে ভাবত যতদিন জাদুর টুপি আছে ততদিন তাদের আর কোনো কষ্ট করতে হবে না। তবে সে ভুল ছিল। পিকু রাগ করে জাদুর টুপিকে ঘর থেকে ছুঁড়ে বাইরে ফেলে দেয়। চলে যাও তুমি আমার কাছ থেকে। আমার আর তোমার কোনো দরকার নেই। তুমি আমার মাকে বাঁচাতে পারোনি, আজকের পরে আমি তোমাকে আর দেখতে চাই না। চলে যাও। জাদুর টুপি পিকুর মাকে কথা দিয়েছে যে সে পিকুর পাশে থাকবে সারা জীবন। আর ভাগ্যের কি পরিহাস, পিকুর রাগের মাথায় টুপিকেই ঘর থেকে বাইরে ফেলে দেয়। আর ঠিক তখনই সেই পথ দিয়েই যাচ্ছিল সেই সুদখোর মহাজন।
আর টুপিটা মহাজনের নজরে পড়ে যায়। আরে এটা আবার কেমন টুপি? একটা আলোক রশ্মি দেখা যাচ্ছে। দেখে তো এটা কোনো সাধারণ টুপি মনে হচ্ছে না। মহাজন তাড়াতাড়ি গিয়ে টুপিটা বাড়ি নিয়ে যেতে লাগে। এতদিন থেকে চেষ্টা করেও সে কোনোদিন সরলার বাড়ির কোনো ক্ষতি করতে পারেনি। মহাজনের সন্দেহ তো অনেক আগে থেকেই, তবে টুপিটা দেখে মহাজনের সন্দেহ আরও বেড়ে গেল। হঠাৎ টুপির ভেতর থেকে এক আওয়াজ আসে। আমি জাদুর টুপি, বলো তোমার মনের কি ইচ্ছা আছে, আমি সেটা পূরণ করব। টুপির কথা শুনেই মহাজন বুঝে যায় সবকিছুর রহস্য। আচ্ছা তাহলে এই ব্যাপার। বেটা পিকু, তোকে এখন কে বাঁচাবে সেটা আমিও দেখব। তবে তার আগে এই টুপিটাকে আগে ভালো করে ব্যবহার করে দেখি। মহাজন জাদুর টুপি পেয়ে অনেক অনেক টাকা পয়সা ধন সম্পদ করে নেয়। আর সেই টাকা মহাজন গ্রামের সহজ সরল মানুষদের সুদে দিত। আর কেউ যদি সুদ আসল না দিতে পারত, তাহলে মহাজন তার বাড়িঘর দখল করে নিত। টাকা দিতে না পারলে সব লাঠিয়ালদের নিয়ে গিয়ে জমি আর বাড়ি দখল করে নিবি। এই সব কথা কি তোদের বারবার বলে দিতে হবে নাকি? এখন যা, শিগগিরই যা। আর হ্যাঁ, খালি হাতে ফিরে আসবি না বলে দিলাম। মহাজনের অত্যাচার যেন দিন দিন বেড়েই চলছিল। অনেক ধনসম্পত্তি হওয়াতে মহাজন অহংকারে অন্ধ হয়ে যায়। মানুষকে আর মানুষ বলে মনে করত না সে। অন্যদিকে পিকু এখন 3কে গরু থেকে বাড়িয়ে অনেক গরু বানিয়ে ফেলেছে। পড়াশোনা শেষ করে সে আর শহরে চাকরি করতে যায়নি। পিকুর কাছে তার এই ভিটে মাটি তার মা বাবার শেষ সম্বল, শেষ স্মৃতি। পিকু তার বুদ্ধি ও শিক্ষার জ্ঞানে একটা দুধের ফ্যাক্টরি বানিয়েছে, যাতে করে গ্রামের অনেক মানুষের পেট চলে। তাদের দুধের পাউডার বাইরে শহরেও সেল যেত, যাতে করে পিকুর ফ্যাক্টরি থেকে ভালো আয় হতে থাকে। কদিনেই পিকু মহাজনের থেকেও বেশি বড়লোক হয়ে যায়। বাবা পিকু, আমাদের একটু সাহায্য করো বাবা। খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। হ্যাঁ ঠিক আছে, আগে এটা বলো কি সমস্যা হয়েছে তোমাদের? এবার চাষে সবারই ফসল নষ্ট হয়ে গেছে, তাই টাকা পয়সা খুব সমস্যা। দুবেলা খেতে পারছি না। উল্টে মহাজন এখন সুদের টাকার জন্য খুব জোর করছে, বলছে টাকা দিতে না পারলে বাড়ি দখল করে নেবে। এখন তুমি আমাদের শেষ সম্বল, যদি দয়া করে আমাদের একটু সাহায্য করো, তা না হলে যে আমার ঘর বাড়ি সব ছাড়তে হবে। না না, বাড়ি ছাড়তে হবে কেন? আমি আছি তো, আমি দেব তোমাদের টাকা। তুমি কোনো চিন্তা করো না, তোমার বাড়ি তোমারই থাকবে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বাবা, সত্যি তুমি আমাকে বাঁচালে। পরের দিন সকালে পিকু, কয়েকজন গ্রামবাসী ও টাকা নিয়ে হাজির মহাজনের বাড়িতে। পিকু, এত টাকা কেন এনেছো বাবা? আপনি তো এত টাকা ধার নিয়েনি। তবে এত টাকা আনলে কিসের জন্য? আসলে ব্যাপারটা হলো, কিছু টাকার জন্য এর আগেও অনেক মানুষ তাদের বাড়িঘর হারিয়েছে। আমি শুধু তোমার টাকা নয়, আমি সবার টাকা আজ শোধ করে দিয়ে সেই সকল মানুষের ঘর ফিরিয়ে দেব, যারা টাকার জন্য নিজের বাড়িঘর হারিয়েছে। বাড়িঘর ফেরত চাইলেই কি আর এত সহজে বাড়ি ফেরত পাওয়া যায় পিকু? যদি না দেই তাহলে কি করবে শুনি? যা করার সেটা তো উপরওয়ালাই করবে। তবে এখন এই মুহূর্তে যদি আপনি সবার বাড়ি ফেরত না দেন, তাহলে যে এরা সবাই আপনার কি করবে সেটা আমি জানি না। পিকু তো ঠিকই বলছে মশাই, ও সবার ভালো করতে চাইছে, তাই সবার টাকা শোধ করছে। ভালোই ভালোই টাকা নিয়ে সবার ভিটে মাটির দলিলগুলো ফিরিয়ে দিন, নইলে ব্যাপারটা ভালো হবে না। হ্যাঁ হ্যাঁ, দিন দিন, ফিরিয়ে দিন। সকল গ্রামবাসীদের একজোট দেখে মহাজন একটু ভয় পেয়ে যায়। সে আর কোনো তর্ক না করে টাকার বিনিময়ে সবার বাড়িঘর ফেরত দিয়ে দেয়। আর এই থেকে পিকু সবার নজরে হয়ে যায় মহান। আর এই সব দেখে মহাজনের চোখে আগুন জ্বলতে লাগে। না না, এভাবে চলতে থাকলে তো আমার কাছ থেকে আর কেউ টাকা সুধে নেবে না। কারো যদি অভাবই না থাকে, তাহলে গ্রামবাসীদের আমার জুতোর নিচে রাখব কিভাবে? পিকুর কিছু একটা ব্যবস্থা করতে হবে। এর আগেও মহাজন পিকুর অনেক ক্ষতি করতে চেয়েছে, তবে বারবার পিকু বেঁচে গেছে শুধু সেই জাদুর টুপি ছিল বলে। তবে এখন তো সেই জাদুর টুপি মহাজনের কবজায়, এবার তাকে কে বাঁচাবে? মহাজন জাদুর টুপিকে বলে, জাদুর টুপি, আজ রাতেই যেন পিকুর সেই দুধের ফ্যাক্টরি জলে ছাই হয়ে যায়। আজকে রাতেই পিকুর ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দাও। ফ্যাক্টরিটা আগে জ্বালাও, তারপরে আমি তার বাড়িটাও জ্বালিয়ে দেব।
এতদিন জাদুর টুপি নিরুপায় ছিল, মহাজনের দাস হয়ে সব আদেশ পালন করেছে। তবে মহাজন এটা জানতো না যে টুপিকে খারাপ কাজে ব্যবহার করলে তার পরিণাম কি হতে পারে। হঠাৎ অর্ধেক রাতে এক বিশাল বড় আগুন লেগে যায়। পাড়ার মানুষের ছোটাছুটি আর বাইরের আওয়াজে হঠাৎ পিকুর ঘুম ভেঙে যায়। পিকু বাইরে আসে। ও দাদা, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? কার কি হয়েছে? মহাজনের বাড়িতে আগুন লেগেছে, খুব খারাপ অবস্থা, কেউ আগুন নেভাতে পারছে না। আমিও ওখানেই যাচ্ছি। সবার সাথে সাথে পিকুও পৌঁছে যায় মহাজনের বাড়িতে। তবে এরকম আগুন আগে কেউ দেখেনি। মহাজনের সব টাকা পয়সা সব পুড়ে যায়, আর ভেতরেই আটকা পড়ে যায় মহাজন ও তার পরিবারের লোক। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাদের। কোনোভাবেই সেই আগুন কেউ নেভাতে পারছিল না। তবে পিকু সাহস করে একটু কাছে যায়, আর পিকুর নজরে পড়ে যায় সেই জাদুর টুপি। রাত ভাঙার পর পিকু টুপিকে অনেক খুঁজেছিল, কিন্তু খুঁজে পায়নি। টুপিকে দেখে পিকুর মনে একটু আশা জাগে। জাদুর টুপি, যা হয়েছে হয়েছে, সব ভুলে যাও। তুমি দয়া করে আগুনটা নিভিয়ে দাও। এখন এই মুহূর্তে আগে ওদের বাঁচাও। কিন্তু পিকু, যাকে তুমি বাঁচাতে বলছো, আজ এই মহাজনই তোমার ফ্যাক্টরিতে আগুন লাগাতে চেয়েছিল। আশা করি মহাজন এতক্ষণে খুব ভালো করে বুঝে গেছে যে অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো হয় না। আর দেখো, মহাজনের সব ধন সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। ওদের প্রাণে মারার কোনো দরকার নেই, তুমি ওদের বাঁচাও। ঠিক আছে, আমি মহাজনকে বাঁচাবো, তবে আমার একটা শর্ত আছে। বলো, তুমি আমার শর্তে রাজি? আরে ঠিক আছে, আমি তোমার সব শর্তে রাজি, তবে আগে মহাজন ও তার পরিবারকে বাঁচাও। জাদুর টুপি তার জাদুর সাহায্যে সবাইকে ঘরের থেকে বাইরে নিয়ে আসে, আর আগুনটাও নিভিয়ে দেয়। এবারের মতো প্রাণী বেঁচে গেল মহাজন। মহাজন তার নিজের সব ভুলের ক্ষমা চায় পিকু ও গ্রামবাসীর কাছে। আমাকে ক্ষমা করে দিও পিকু, আজ তুমি আমার চোখ খুলে দিলে। আমি তোমার ক্ষতি করতে চেয়েছিলাম, আর আজ আমার এই বিপদের দিনে যেখানে কেউ আমার সাহায্য করতে পারছিল না, আজ তুমি আমাকে বাঁচিয়েছ। এতদিন সে অন্যের ঘর দখল করেছে, তবে আজ তারই থাকার জন্য একটা ঘর নেই। মহাজন, দেখলেন তো, আপনি অন্যের ঘরে আগুন লাগাতে চেয়েছিলেন, আর ওপরওয়ালার কি মহিমা, এখন আপনার নিজের ঘরটাই পুড়ে ছাই হয়ে গেল। আপনি আপনার পাপের শাস্তি পেয়েছেন। তবে জাদুর টুপির রহস্যটা পুরো গ্রামবাসী জেনে যায়। আচ্ছা জাদু টুপি, এখন বলো তোমার শর্তগুলো কি? আমার শুধু একটাই শর্ত ছিল, আর শর্ত এটাই যে তোমার আমাকে বিয়ে করতে হবে। আমি তোমার মাকে কথা দিয়েছিলাম যে আমি সারা জীবন তোমার পাশে থাকব। হ্যাঁ ঠিক আছে, তবে তাই বলে আমি একটা ছেলেকে কিভাবে বিয়ে করব? পিকু, ভুলে যেও না, তুমি আমার শর্তে রাজি হয়েছ। পিকু সব গ্রামবাসীর সামনেই জাদুর টুপিকে বিয়ে করে, আর বিয়ে শেষ হতে না হতে জাদুর টুপিটি একটা সুন্দরী মেয়েতে পরিণত হয়। এই দেখে গ্রামের সবাই অবাক হয়ে যায়। সবার মনে শুধু একটাই প্রশ্ন ছিল, এটা কিভাবে সম্ভব? অনেক বছর আগে এক মুনি ঋষি আমাকে অভিশাপ দিয়েছিল। তুমি আমাকে বিয়ে করে আমার সব অভিশাপ কাটিয়ে দিয়েছ। তবে আমাকে ক্ষমা করো, আমি বোধহয় তোমাকে জোর করে বিয়ে করলাম। বিয়েটা তো জোর করেই করেছো, তবে আমার তোমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, তুমি কি কোনো পরী নাকি স্বর্গের অপ্সরা? কে তুমি? আরে না না, আমি কোনো পরী বা অপ্সরা নই। আমি ভীম দেশের এক রাজকুমারী। আমার নাম ইচ্ছামতি। অবশেষে পিকুর মায়ের কথাই সত্যি হল। পিকু ইচ্ছামতিকে বিয়ে করে রাজা হয়ে গেল। তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগে, আর অন্যের আরও বেশি বেশি উপকার করতে থাকে।